আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমার 2 পর্বের তারিখ ঘোষণা করল সরকার। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জোবায়েরপন্থীরা, 14 থেকে 16 ফেব্রুয়ারি অংশ নেবে সাতপন্থীরা। পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঝালকাঠি সহ দেশের কয়েক জেলায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। এবং মামলা জটিলতায় 22 বছরেও শেষ হয়নি ঝালকাঠির ইকো পার্ক প্রকল্পের কাজ। হতাশ ক্ষুব্ধ এলাকাবাসী, দ্রুতই কাজ শেষ করার আশ্বাস প্রশাসনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। এবারের বিশ্ব ইজতেমা 3 ভাগে অনুষ্ঠিত হবে। সব পক্ষের সম্মতি নিয়ে ইজতেমার নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে প্রথম পর্বের ইজতেমায় 2 ভাগে শুরাই অনুযায়ী নিজাম অনুসারী তথা জোবায়েরপন্থীরা অংশ নেবেন। আর 6 ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তর করবেন তারা। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন তাবলিগ জামায়াতের সাতপন্থীরা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। পবিত্র হজের পর মুসলমানদের সবচেয়ে বড় জামায়াত হয় টঙ্গীর তুরাগ তীরে, যার নাম বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। রাসূলের জীবন আদর্শ, আল্লাহর একত্ববাদের বয়ান আর ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয় মুসলিম উম্মার এই সম্মেলনে। কিন্তু তাবলিগ জামাতের শুরাই নিজাম তথা জোবায়েরপন্থী ও সাতপন্থীদের বিভক্তিকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরে 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে হওয়া এবারের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও তা হবে মূলত 3 ভাগে। আগামী 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি প্রথম পর্বে 2 ভাগে অংশ নেবেন শুরাই নিজাম তথা জোবায়েরপন্থীরা। আর 14, 15, 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। যদিও একে সরকারের বৈষম্যমূলক আচরণ বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীরা। আগামী 31 তারিখ থেকে হওয়া ইজতেমার সব প্রস্তুতি শেষ বলে জানান তাবলিগের শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় 80 ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। আরও আগেই হয়তো মাঝখানে সাতপন্থীদের হামলার পরে 144 ধারা ময়দানে জারি ছিল। গত 2রা জানুয়ারি 2025 এই ঘোষণা যখন উইথড্র হয়, এরপর থেকে আমাদের সাথীরা পুনরায় মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছে। ইজতেমাটা অনেকে চাইতেছে যে এটা একটা বন্ধ হোক। আপনারা জানেন গত অনেক কিছু হয়ে গেছে, তো ইজতেমাটা বন্ধ করতে যারা চাচ্ছে এরা আসলে বাংলাদেশের ভালো চায় না। দ্রুত তাবলিগ জামাত থেকে সকল বিভেদ দূর হোক, বিশ্ব ইজতেমা সফল হোক, দিন শেষে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা সহ বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 84 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার চবির উপাচার্য প্রশাসন ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এই কথা জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। গত বছরের 14 ও 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবং শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত 73 জন সহ মোট 84 জনকে 1 বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 1:26 দিকে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। এ সময় অনেকে বিছানায় থাকায় শক্তিশালী কম্পন অনুভব করেন, যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী কম্পন হয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে 2 থেকে 3 সেকেন্ড কাঁপুনি অনুভব করেন, এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যেই আবার 2 থেকে 3 সেকেন্ড সবকিছু কাঁপতে থাকে। তবে দ্বিতীয়বার ঝাঁকুনির তীব্রতা কম ছিল। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঝালকাঠি সহ দেশের কয়েক জেলায় মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। চারদিক ঢেকে থাকছে ঘন কুয়াশায়, সাথে উত্তরের হিমেল বাতাস বাড়াচ্ছে ভোগান্তি। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতেও গত 2 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। যানবাহনগুলোকে সাবধানতার সাথে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঝালকাঠিতে কুয়াশা ও শীতের কারণে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। শীতের কারণে আয় কমে গেছে দিনমজুরদের। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে আবারও ফ্যাসিবাদী শক্তি তার সুযোগ নিতে পারে বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। নারায়ণগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন শেষে দলটির কেন্দ্রীয় এই নেতা তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে বলেন, তাদের কর্মকাণ্ডে যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নোয়াগাঁও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান কলিম উল্লাহ সহ 6 দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড এবং নৌবাহিনী। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র, 13টি দেশীয় অস্ত্র এবং 11 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। দুপুরে কোস্টগার্ড পূর্ব জোন বেইজে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা সিয়ামুল হক। অভিযানে জব্দ করা সকল আলামত সহ আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান দমনে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে চৌকা সীমান্তের বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন। বক্তারা কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে চোরাই পণ্য আনতে শূন্য রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ না করে সেজন্য সকলকেই সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। মামলা জটিলতায় দীর্ঘ 22 বছরেও শেষ হয়নি ঝালকাঠির ইকো পার্ক প্রকল্পের কাজ। 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ ক্ষুব্ধ এলাকাবাসী। তবে মামলা নিষ্পত্তি হলে দ্রুতই কাজ শেষ করার আশ্বাস জেলা প্রশাসনের। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 2002 সালে ঝালকাঠির গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা ও বিষখালী এই 4 নদীর মোহনায় জেগে ওঠা চরের 55 একর খাস জমিতে ইকো পার্ক স্থাপনের প্রস্তাব গৃহীত হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের আধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্র হতো এটি। 4 কোটি টাকা বরাদ্দের পর বালু দিয়ে ভরাট করা হয় প্রকল্প এলাকা। এরপরই 35 একর জমির মালিকানা দাবি করে স্থানীয় প্রভাবশালী একটি মহল। আদালতে মামলা করলে আটকে যায় প্রকল্পের কাজ। ঝালকাঠি পৌর মেয়র জনাব লিয়াকত হোসেন তালুকদার এবং তার ছেলে মনিরুল ইসলাম তালুকদার এই সম্পত্তিটা আত্মসাতের জন্য দুটা যোগাযোগী মোকদ্দমা দায়ের করে। পরবর্তীতে সাধারণ জনগণ এটা জানার পরে তারা বিদ্রোহে ফেটে পড়ে এবং তারা এই ইকো পার্ক রক্ষার জন্য এবং ইকো পার্ক প্রকল্প বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করে। প্রস্তাবিত এই পার্কে রেস্ট হাউস, প্যাডেল বোট, গাড়ি পার্কিং, তথ্য কেন্দ্র, ভাস্কর্য, বাগান সহ নানা স্থাপনা নির্মাণের কথা থাকলেও মাঠ ও কয়েকটি গাছের মধ্যেই সীমাবদ্ধ। নেই টিউবওয়েল, বাথরুম কিংবা শিশুদের বিনোদনের কোনো উপকরণ। প্রকল্প ঘিরে ক্ষোভ ও হতাশার কথা জানান ইকো পার্ক রক্ষা আন্দোলনের সদস্যরা। সাবেক মেয়রের পুত্র তারা দখল করতেছিল, তখন আমরা ঝালকাঠির সুধী সমাজ, সাংবাদিক এবং জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী সকলে মিলে জেলা প্রশাসকের কাছে গেলাম। একেবারে ভুয়া রায় তারা তাদের নিজস্ব সম্পত্তি করে নিয়ে যায়, ভুয়া কাগজপত্র তৈরি করে কোর্টকে প্রভাবিত করে সেইটি
নিজের ব্যক্তিগত নামে এই ভূমিদস্যুরা তাদের নামে নিয়ে নিয়েছে। আমরা ইকো পার্ক বাস্তবায়ন করতে পারি এবং এই ঝালকাঠির সব মানুষের আমাদের সহযোগিতা আছে, এটাকে আমাদের রক্ষা করতেই হবে। এখানে একটি ইকো পার্ক হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হবে। মামলা জটিলতার কথা স্বীকার করে দ্রুতই তা নিষ্পত্তির আশা করছে জেলা প্রশাসন। সরকারের পক্ষে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে এই পার্কটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। ঝালকাঠির ইকো পার্ক প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব ও সংবর্ধনা ফৌজদারহাটে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি প্রফেসর সুলতানা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর শামীম উদ্দিন খান, উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন। বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট রাজনীতিবিদ আসলাম চৌধুরীর আয়োজনে অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মুসলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মহসিন চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। ছোট উদ্যোগে মানব সভ্যতার বিকাশ এই প্রতিপাদ্যে যশোরে মাস্টার ক্রাফটসপারসন অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের হলরুমে রেইজ প্রকল্পের আওতায় দুদিনের এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম শহীদুল ইসলাম। তিনি জানান, কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে ব্যাগ, ফার্স্ট এইড বক্স ও প্রয়োজনীয় ঔষধ তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন রেইজ প্রজেক্টের সমন্বয়কারী মনিরুল ইসলাম, দক্ষতা উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন ও কেস ম্যানেজমেন্ট কর্মকর্তা মনিরুল ইসলাম। কার্যক্রমে 20 জন দক্ষ ওস্তাদ উপস্থিত ছিলেন। এদিকে মাগুরা জেলার আড়পাড়া শাখার আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে গত 16 জানুয়ারি থেকে 16 দিন ব্যাপী চলছে ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক ফজলুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার উলপুর MH খান ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর ওয়াহিদুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক SM সুমন ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদি বিল্লাল এই সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।